টু বলতে পারো, কারণ ভারতবর্ষ শুধু গোলাগুলি চালনা বন্ধ করতে রাজি হয়েছে, কিছু না। ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা আমরা জলের কন্ট্রোল, সেটা আমরা রেখেছি। আমাদের অতটা জল একসঙ্গে স্টোরেজ করার জায়গা নেই, সুতরাং ভারত সরকার কিছু বুদ্ধি করে ব্যাস চেনাব রিভারে জল ছাড়ছে, ততটা ছাড়ছে যতটা আমাদের দেশে ফ্লাডিং না হয়, কিন্তু ওদের ওখানে ফ্লাডিং হয়ে যাবে। কিছুদিন জলের তলায় থাকবে, যে ওদের জলের লেভেল কমে যাবে, আবার ছাড়া হবে। ডিপ্লোম্যাটিক আইসোলেশন, আমি তোমাদের আগেও হয়তো বলেছিলাম, ওয়ার বাই আদার মিনস, মানে হচ্ছে গোলাগুলি ছাড়া ডিপ্লোম্যাটিক আইসোলেশন কমপ্লিট। যদিও আমার ব্যক্তিগত ধারণা আছে কোনো বিদেশি শক্তি এখন আর ভারতবর্ষে হিংসা ছাড়া আর কিছু করবে না, সুতরাং ওদের কতটা আইসোলেশন পলিসি বা প্রেশার থাকবে তা আমি বলতে পারবো না। বিরাট প্রবলেম গেইন হচ্ছে গিয়ে চায়না এবং ইউএসএ। অন্যান্য দেশ তো স্টান্ড হয়েছেই। এরা ভাবতো যে এদের ওয়েপন সিস্টেম, রেডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম খুবই সুপিরিয়ার, সেটা নস্যাৎ করে দেওয়া হলো। পাকিস্তান টোটালি পালভারাইজড, প্রায় গ্রাউন্ডে মিশিয়ে দিয়েছে সব জায়গায়। আর এটাও নোটিস করেছো তোমরা বা তোমার দর্শকেরা, যে কোনো সিভিলিয়ান টার্গেট অ্যাটাক করা হয়নি। যেগুলো ভেতরে ভাওয়ালপুর আর এই সমস্ত জায়গা যে ছিল, মুরিদকে, ওগুলোতে টেরার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার ছিল, সুতরাং ওগুলো ডেপথে হয়েছে, ওতে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়েছে। কিন্তু সেই সিভিলিয়ানরা কারা? কোনো মসজিদে কি মহিলা বাচ্চারা থাকে? এখানে তারা কোত্থেকে আসলো? তারা ওই জঙ্গিদের পরিবার, দু জায়গাতেই। আমরা কোনো কোল্যাটারাল ড্যামেজ করিনি। কোল্যাটারাল ড্যামেজ মানে হচ্ছে গিয়ে তুমি একটা বোম ফেললে তার চারিপাশে যে ডিস্ট্রাকশন করিনি। ওরা বলেছিল, একটা পাকিস্তান প্রপাগান্ডা প্রথম দিন দুদিন চালিয়েছিল, যে আমরা ইচ্ছে করে সিভিলিয়ানদের মেরেছি। যখন বলা হলো যে তোমাদের এই ঘাঁটিগুলোতে মস্ক আছে, ঠিক আছে, মসজিদ আছে, ঠিক আছে, মোল্লারা আছে, ঠিক আছে, এই ছেলেমেয়েরা কারা? ইসলাম তো কোনো মস্কের ভেতরে ছেলেমেয়েদের থাকার কোনো স্কোপই দেয় না। সুতরাং অবভিয়াস, স্বচ্ছ জলের মতো পরিষ্কার জঙ্গিদের ফ্যামিলিরা। সুতরাং এটা আমরা মানতে রাজি নই, এটা ঘটনাও নয়। তারপরে দেখা গেল যে 3 দিনের মাথায় পাকিস্তান টোটালি ধ্বংস হয়ে গেল। 4 দিনের মাথায় ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কাছাকাছি অ্যাটাক হয়েছিল। ওটা কিনা হিলস বলে, রাওয়ালপিন্ডির পাশেই। আর কাহুটা, যে ওদের প্রোডাকশন ফ্যাসিলিটি, নিউক্লিয়ার ফ্যাসিলিটি, সেটা চেপটে দেওয়া হলো। আজকে সকালে আমি খবর পেলাম যে ইউএসএ থেকে ডিটেকশন, রেডিয়েশন ডিটেকশন এবং কতটা রেডিয়েশন ছড়িয়ে গেছে অলরেডি, তার উপরে একটা সার্ভে করতে ইউএস টিম এসছে। আর ইউএস টিমও চমকে গেছে বা সতর্ক হয়ে গেছে এই কারণে যে ইউএস স্যাটেলাইট হিট সিগনেচার তুলে ফেলেছিল। অত উঁচুতে যদি হিট সিগনেচার তুলে ফেলতে থাকে, তার মানে যে বিস্ফোরণে কত বড় সাইড এফেক্ট হয়েছে। সাইড এফেক্ট এফেক্টই হয়েছে। ইজিপ্ট থেকে এয়ারক্রাফটে, এরোপ্লেনে টন টন বোরাক্স নিয়ে আসছে। নাইল উপত্যকায় প্রচুর বোরক্স পাওয়া যায়। আর বোরক্সটা এমন একটা কেমিক্যাল যে
ওটা দিয়ে রেডিয়েশনকে লিমিট করা যায়। তো কিছু তো একটা হয়েছে, হিট সিগনেচার উপরে ধরা পড়েছে। তো আমার যতদূর মনে হয় যে সমস্ত মিসাইলগুলো ওই চাঙ্গাইয়ের তো বালুচিস্তানে এই কিম হিলসের গুহাটুয়া দিয়ে যেগুলো কনস্ট্রাক্ট করেছে নিউক্লিয়ার ওয়ারহেড রাখার জন্যে, সেগুলোতে প্রচুর ড্যামেজ হয়েছে। যে নিউক্লিয়ার ওয়ারহেড থেকে রেডিয়েশন আরম্ভ হয়ে গেছে। নিউক্লিয়ার ওয়েপন্স সবসময় আনকাপলড থাকে, ডিকাপলড। একটা ওয়ারহেড আছে যার মধ্যে ইউরেনিয়াম এবং বিস্ফোরকগুলো রয়েছে, রেডিয়েশন দিয়েছে, কিন্তু ওটাকে ফাটাবার জন্যে কিছু যন্ত্রপাতি দরকার হয়। এগুলোকে আলাদা জায়গায় রাখাকেই বলা হয় ডিকাপলড। কাপলড করে মানে রেডি টু লঞ্চ বলে একটা স্টেট যদি বলতে চাই, সেরকম স্টেটে কোনো দেশেরই নিউক্লিয়ার ওয়েপন থাকে না। যদি সব কিছুই জোড়া থাকে, সার্কিট কমপ্লিট থাকে, তাহলে অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশনও হতে পারে। এই মোল্লা যারা এখন নিউক্লিয়ার কন্ট্রোলে আছে, এই ওদের জেনারেল তো বেশিরভাগই মোল্লা, দাড়িওয়ালা জেনারেল। ওদের মধ্যে একটা লোকও পাগল হয়ে গেলে কিন্তু চালিয়ে দিতে পারে। সুতরাং কাপলিং এখনো হয়নি। কাপলিং হলে হয়তো 2-4টে ওরা এতক্ষণে চালিয়েও দিত। নিউক্লিয়ার থ্রেশহোল্ডে ইন্ডিয়ার পলিসি নো ফার্স্ট স্ট্রাইক। আমরা ফার্স্ট স্ট্রাইক করবো না কখনোই, আমরা রিটালিয়েট করব। তো ওরা যদি, আমি জাস্ট তোমায় বলছি কথার কথায়, পাঞ্জাব ধ্বংস হয়, আমাদের টার্গেট তো পাঞ্জাবই হবে, পাকিস্তান পাঞ্জাব, তাহলে আমাদের হিন্টারল্যান্ড এত বড়, ওরা যেদিকে তাক করবে, দিল্লি বা ওই ধরনের কোনো অঞ্চল, আমাদের ক্ষতি হবে। কিন্তু ওরা যেহেতু স্ট্রাইক করেছে, আমাদের স্ট্রাইক হবে ম্যাসিভ। ওদের লোকজনেরা রেডিয়েশন থেকে কোথায় গিয়ে বাঁচবে? আমাদের হিন্টারল্যান্ড বা আমাদের ডেপথ এরিয়াস প্রচুর আছে, প্রচুর। সুতরাং ফার্স্ট হিট আমরা করব না, নো ফার্স্ট ইউজ, রিটালিয়েশন অনলি। সেই পলিসিতে আমরা চলছি, তো এখনও চলছে। কিন্তু ওদের যদি ওখানে অত ক্ষতি হয়ে থাকে, তাহলে এটা বুঝতে হবে যে ওদের অন্তত 60-70% নিউক্লিয়ার আর্সেনাল নিউট্রালাইজ হয়ে গেছে। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা দেখলে যে ইরানিয়ান মিনিস্টার সবচেয়ে প্রথমে পাকিস্তান গেল, তারপর ইন্ডিয়া এসে আমাদের জ্ঞান দিতে আরম্ভ করলো। হঠাৎ ইরান আর পাকিস্তানের মধ্যে এরকম দোস্তি কিসের? একটা শিয়া দেশ, একটা সুন্নি দেশ। শিয়া সুন্নিদের ভেতরে মারামারি কাটাকাটি লেগেই থাকে। পাকিস্তানে শিয়াদের কোনো পাত্তা দেওয়া হয় না, ওদের রেগুলার নিধন করে। মুসলমানদের অনেকগুলো জাত আছে, তো মানে সাবকাস্ট আছে। শিয়া সুন্নিরা তো প্রায় ডমিনেন্ট, ওই আহমদি কয়েকটা আছে তো। হ্যাঁ, ওদের তো ওরা মুসলমান বলে মানেই না। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে বলছি, এটাকে ওরা হঠাৎ কেন এসছে? আমার চিন্তাধারা অনুযায়ী ওরা এসছে যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি হয়তো ওরা সমস্ত কিছু তৈরি করে ফেলেছে, কিছু ফাইন প্রিন্ট দরকার। পাকিস্তানের নিউক্লিয়ার তো চুরি করে এনেছিল, নিউক্লিয়ার ফ্যাসিলিটি বাইরের থেকে, ওদেরই একজন সায়েন্টিস্ট, আমার নামটা এখন মনে পড়ছে না। এখনও কিন্তু সেটা থেকে অন্য কোনো দেশ চুরি করেছে, তাই ইরানের হাতে এসছে। এখন ইরানে অনেক শিক্ষিত সায়েন্টিস্ট হয়তো আছে, ওদের যত নিউক্লিয়ার সায়েন্টিস্ট তৈরি হয়েছে তাদের কিছু বুঝে ওঠার আগেই ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, অ্যাসাসিনেটেড, মোসাদ করে এসছে। তবু তো কিছু একটা করেছে,
30 বছর 20 বছর ধরে চেষ্টা করে এখন ওরা ফাইন প্রিন্টটা চাইবে পাকিস্তানের থেকে, সেই জন্য এসছে। এটা পরিষ্কার আমার ধারণা। পাকিস্তান এখন পালভারাইজড, একবারে গ্রাউন্ডে ঘুরিয়ে রয়েছে। সুতরাং আর ওদের মোল্লারা এখনও কেউ নিউক্লিয়ার থ্রেট দিয়ে এসছিল, সকলে প্রথম থেকেই দিচ্ছে। তখন বুঝে গেছে যে নিউক্লিয়ার থ্রেট বলে কিছু হবে না। এতে একটা ব্যাপার হচ্ছে যে চায়না আর ইউএসএ একটা ভালো নোটিশ পেয়ে গেছে যে হঠাৎ ইন্ডিয়া এত বড় একটা পাওয়ার কী করে হয়ে উঠল। এটাতে খুবই জেলাসি হবে। ওরা আবার ওদের নিজেদের ডক্টরিন এবং নিজেদের ইকুইপমেন্ট চেক করবে, টেস্ট করবে। ইন্ডিয়া থেকে কিছু গদ্দারকে টাকা পয়সা খাইয়ে যদি চুরি করতে পারে সেই চেষ্টা করবে। ইন্ডিয়াতে তো আর গদ্দারের কোনো অভাব নেই, ঘরের শত্রু বিভীষণ প্রচুর আছে। আর তারপর এই সমস্ত স্টুপিড পিপল যারা জীবনে রাজীব গান্ধীর স্কুলে পড়েছে বলে প্রাধান্য পেয়েছিল, আজকেও তো সেই মণিশঙ্করে আর বকবক করে যাচ্ছে। এগুলোর কোনো পাত্তা দেওয়ার দরকার নেই। কিন্তু দ্য পয়েন্ট আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি, ভারতবর্ষের ভেতরে এমন লোক আছে যারা বিরোধিতা করবে, এবং একটা প্রচেষ্টা হবে যে ইসরোর কিছু লোককে ফাঁসি দিয়ে বা অন্য রকমে ওরা যদি কিছু বার করতে পারে। আদারওয়াইজ আমাদের ভবিষ্যৎ, মানে এই যুদ্ধের ভবিষ্যৎ, এখন ডিপ্লোম্যাটিক কথাবার্তা আরম্ভই হয়নি। হঠাৎ আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে নিজে একজন হুইমজিক্যাল, আজকে সব দুপুরে যা কথা বলবে বিকেলে তা পাল্টে যায়, সে এখন প্রচার করে বেড়াচ্ছে যে ওর মধ্যস্থতা হয়েছে। আমি এর আগে চ্যানেল ইনক্লুডিং পিটিআই, এবিপি, আমি সকলকে বলেছিলাম ট্রাম্প ইজ নোবডি টু, নিজের নাক কেন বলাবে ইন্ডিয়ার ব্যাপারে? হু ইজ হি ইজ এ বিজনেসম্যান। তারপরে ওর পলিটিক্স। ও যখন বুঝতে পারল পিওকে থেকে প্রচুর রেয়ার আর্থ অ্যান্ড রেয়ার মেটেরিয়ালস, কী বলে না, মেটেরিয়ালস এবং মিনারেলস, চায়না, আমি তোমাদের আগেও বলেছি, 30 বছর আগের কথা ভাবে। ওরা ইনস্ট্যান্টলি কিছু করে না, তুলে নিয়েছে। এখন খুব কম পাওয়া যাচ্ছে। এখন ওদের চাই বালুচিস্তান, আমেরিকার চাই বালুচিস্তান, কারণ বালুচিস্তান একটা তেলের উপরে ভাসছে। আর দ্বিতীয় কথা, বালুচিস্তান যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়, সম্ভাবনা আছে, চেষ্টা চলছে, তাহলে ও বালুচদের সঙ্গে বন্ধুত্ব করবে, পাকিস্তানকে লাথি মেরে ফেলে দেবে। এটা তো আমেরিকান পলিসি। তোমরা হয়তো শুনেছ ও জানো, আমেরিকার সবচেয়ে বড় স্টেটসম্যান ছিলেন এককালে, উনি আর নেই, হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জার বলেছিলেন, টু বি এ ফ্রেন্ড অফ ইউএসএ ইজ ডেঞ্জারাস, টু বি অ্যান এনিমি অফ ইউএসএ ইজ ফেটাল। সুতরাং আমি কোনটা আগে কোনটা পেছনে আমি বলতে পারবো না, একটা ফেটাল আর একটা হচ্ছে গিয়ে ডেঞ্জারাস। সুতরাং আমেরিকা কোনো পরোয়া করবে না। ওরা হয়তো বালুচিস্তানকে তাগাদে দিয়ে ওপরে আনবে, যে ওদের সঙ্গে আমরা ওদের রেকগনাইজ করলাম অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট নেশন, এবার ওদের ওপরে করি। আমেরিকান ইন্ডাস্ট্রি 3টে টাকা বেঁচে আছে, 3 জনের বা 3 কোম্পানির টাকায়। একটা হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। পৃথিবীতে ওদের ড্রাগস প্রচুর বিক্রি হয়, ওষুধপত্র। ড্রাগস মানে তোমার গাঁজা না, ওষুধপত্র। দ্বিতীয় কথা হচ্ছে দ্য আর্মামেন্ট ইন্ডাস্ট্রি। ওদের আর্মামেন্ট যদি ওরা বিক্রি না করতে পারে, ওদের ইকোনমি পড়ে যাবে। এতদিন ধরে তো ইউক্রেন যুদ্ধে বন্ধ করার জন্য উনি ডিপ্লোম্যাসি করছিলেন, কিন্তু লাগাতার সাহায্য তো করে যাচ্ছে। ওর কোনো ডিপ্লোম্যাসির দাম নেই। ইউক্রেনকে ও বলেছে যে রাশিয়া এগ্রি করছে না,
তুমি তো জানোই রাশিয়া এগ্রি কেন করবে। নেটো ইনভেশনটা করেছিল, যার ফলে রাশিয়া ফেল থ্রেটেন। নেটো তো এখনও সাপ্লাই দিয়ে যাচ্ছে। নেটো কি কার থেকে পাচ্ছে? ইউএস থেকেই। আর তৃতীয় কথা হচ্ছে অয়েল, শেলক্যাল ডেলক্যাল এতগুলো যে আছে, তারা অয়েল বিক্রি করে বাঁচে। আমাদের উপরে অয়েলের উপরে এম্বার্গো লাগিয়েছিল, আমরা ঘোড়ার কাঁচকলা দেখিয়ে ইউএসএকে আমরা রাশিয়া থেকে সস্তা অয়েল কিনেছি, এবং জয়শঙ্করজি বলে দিয়েছিলেন পরিষ্কার ভাষায়, যেখান থেকে আমরা সস্তায় পাবো কিনবো, তোমরা আমাদের স্যাংশন দেবে, স্যাংশন করো। এমনিতে তো সব কিছুতে আমাদের উপর ব্যান লাগিয়ে রেখেছ। সুতরাং ইন্ডিয়ার যে একটা ভাস্ট পোটেনশিয়াল অফ মার্কেট আছে, সেটা কোনো দেশ ইগনোর করতে পারবে না। আমি আর্মস থেকে এই জন্য চলে আসলাম যে আমেরিকা আমাদের উপরে কোনো রকমের স্যাংশন লাগাতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে চীন আফ্রিকানের অনেক দেশগুলো থেকে আর্মামেন্টসের অর্ডার পেয়েছিল। এখন তারা নড়ে চড়ে বসছে ওদের ওই চুক্তিগুলো বা অর্ডারগুলো ক্যান্সেল করবে কিনা ওই দেশগুলো। কারণ দেখা গেল যে কোনো একটা কারণে চাইনিজ ইকুইপমেন্ট কাজ করেনি। চীনের দুটো জেটও ফেলেছে, যার ফলে চীন তাদের ইসলামাবাদ এম্বাসি যেটা চীনে আছে, সেখান থেকে ও অফিসিয়াল পাঠিয়েছে, ডেকে পাঠিয়েছে, তোমাদের বলা হয়েছিল করবে না, তোমরা করেছো, ঠিক আছে, তুমি আমাকে যুদ্ধ জাহাজ দিয়েছো, আমি তো করবোই, কিন্তু তোমাদের দোষের জন্যে আমাদের দুটো জাহাজ গেছে। এখন টেকনোলজি এমন একটা অ্যাডভান্স যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই জাহাজগুলোকে দাঁড় করে দিতে পারবে। হয়তো ফ্লাইং করতে পারবে না, কিন্তু একটা এয়ারক্রাফটে, একটা হাওয়াই জাহাজে, যুদ্ধের হাওয়াই জাহাজে সবচেয়ে বড় হচ্ছে কি যা ককপিটের রাডার এবং কন্ট্রোল, সেগুলো তো ডিসাইফার হয়ে যাবে। সুতরাং চীন ওই জন্য উদ্বিগ্ন, ইউএস অফ এ ওই একই কারণে উদ্বিগ্ন। হ্যাঁ, সুতরাং আমাদের এখন অপেক্ষা করে দেখতে হবে আজকে দুই ডিজিএমের ভেতরে কি কথার আদান প্রদান হয়, কথোপকথন হয়, তারপরে হয়তো ডিপ্লোম্যাসি আরম্ভ হবে। কিন্তু ভারতবর্ষ পরিষ্কার বলে দিয়েছে, একটা বোম আসলে এটাকে সিজফায়ার ভায়োলেশন, ট্রিটি ভায়োলেশন হচ্ছে, ওটা ভারত অ্যাগ্রেশন, আক্রমণ হিসেবে ধরবে, এবং আমরা কাউন্টার বম্বার্ডমেন্ট করে যাব, তোমাদের ডিস্ট্রাকশন করবোই।